My dear learners, you are most welcome to English both first paper and second paper class. This lecture is prepared mainly on the basis of Unit 1, Lesson 1. You have already learned Unit 1, Lesson 1 in my previous 3 classes. It is about unforgettable history, that is the lecture or the address of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, on the 7th of March 1971, and it is about the declaration of independence and making the people of this country prepared for their war against the Pakistani occupation forces. All the 10 sentences are taken from Unit 1, Lesson 1. It is right form of verbs. It is applicable both for the students of 11th class and at the same time for the students of 12th class, because right form of verbs is the item which is also set in the question paper in English first paper and also in second paper. Anyway, you see in the sheet there are 10 questions. At first, I will read out the questions and then analyze the rules and other structures, other syntax and conjugation of verbs, then I will give you the answer. So I start reading. I stood before you today with a heart within bracket overflow dash with grief. এর বাংলা হচ্ছে, আমি আজ ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। Look at this sentence carefully. This is a simple sentence. এটা কিন্তু একদম সিম্পল সেন্টেন্স। সেন্টেন্স কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3 প্রকার। আরেকটা আছে সেন্টেন্সের কাইন্ডস। There are 5 kinds of sentence. কিন্তু এখানে আমরা যে সেন্টেন্স প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি সেটা হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সের মধ্যে যদি 2টা মূল ভার্ব থাকে তাহলে একটা দ্বিতীয় মূল ভার্ব সেটা নন ফাইনিট করে ফেলতে হয়। তো নন ফাইনিট করার জন্য আমাদের সিস্টেম আছে 3টা। একটা হচ্ছে ইনফিনিটিভ যুক্ত করে নন ফাইনিট করা যায়, আরটা হচ্ছে পার্টিসিপল যুক্ত করে করা যায়, আর একটা হচ্ছে জিরান্ড করে সেটাকে নন ফাইনিট করা যায়। এখানে যেহেতু প্রথমে একটা ভার্ব আছে, আই স্ট্যান্ড একটা ভার্ব, তাহলে দ্বিতীয় ভার্ব হচ্ছে ওভারফ্লো। তাহলে যেহেতু এটা সিম্পল সেন্টেন্স, এখন আমাদের স্টুডেন্টরা যদি এটার অর্থ না বুঝো এবং যদি বুঝতে পারো এটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সের মধ্যে বোঝার আর একটা সহজ পদ্ধতি হলো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে না, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হুম, হুজ এগুলো থাকবে না, হোয়াইল এগুলো থাকবে না, এবং নট অনলি বাট অলসো এগুলোও থাকবে না। যেখানে দেখা যায় যে কোনো কমপ্লেক্স করার নিয়মে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেগুলোও থাকবে না। তাহলে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মধ্যে প্রথম একটা মূল ভার্ব আছে, দ্বিতীয় মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ওভারফ্লোই। কারণ কি? কারণ হচ্ছে এখানে প্রথম মূল ভার্ব হলো স্ট্যান্ড। সিম্পল সেন্টেন্সের মধ্যে দ্বিতীয় মূল ভার্ব ওভারফ্লো আইএনজি যোগ হবে। নাও লুক অ্যাট সেন্টেন্স নাম্বার 2. We have been within bracket try dash to do our best to cope with the situation. আমরা
অবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। তার মানে 1971 সালে স্বাধীনতার পূর্বক্ষণে যে নাটকীয় অবস্থা চলতেছিল, তো বঙ্গবন্ধু বলেছেন আমরা সাধ্যমতো সীমা অতিক্রম না করে আমরা যথাসাধ্য সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছি। এখানে সেন্টেন্সের প্রথম থেকেই দেখো উই হ্যাভ বিন, তাহলে আমরা একটা জিনিস জানি, সাধারণ নিয়ম, সেটা হলো টেন্সের গঠন। তোমরা 6, 7, 8, 9 এগুলোতে টেন্সের গঠন তোমরা দেখেছ। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এটা। এখন আমি কিভাবে বুঝলাম এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কারণ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং ব্র্যাকেটের মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা হলো। আর স্ট্রাকচারটা হচ্ছে তোমার হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি। এটা কিসের গঠন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস এটা করতে হলে আমাদের টেন্সের গঠনও জানতে হবে। তাহলে সেখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি উই হ্যাভ বিন ট্রাইং, TRY ING, টু ডু আওয়ার বেস্ট টু কুপ উইথ দ্য সিচুয়েশন। অবস্থার সাথে তাল মিলিয়ে চলার যথাসাধ্য চেষ্টা আমরা করেছি। তাহলে কারেক্ট আনসার হচ্ছে ট্রাইং, উই হ্যাভ বিন ট্রাইং। ট্রাইং লিখে তোমরা আন্ডারলাইন করে দিবে। নাম্বার 3, হোয়াট হ্যাভ উই উইদিন ব্র্যাকেট ডু দ্যাট ওয়াজ রং। আমরা কি অন্যায় করেছিলাম? বঙ্গবন্ধু বলেছেন যে আমরা কি অন্যায় করেছিলাম। আমাদের সাথে এই যে নাটকীয়তা করা হচ্ছে, আমাদের সাথে এই যে বিভিন্ন নাটক করা হচ্ছে, এক এক সময় এক এক রকম আচরণ করা হচ্ছে, আমরা কি অন্যায় করেছিলাম। তো নাম্বার 3, সেন্টেন্স নাম্বার 3, হোয়াট হ্যাভ উই, লুক অ্যাট দ্য সেন্টেন্স কেয়ারফুলি। এখানেও কিন্তু টেন্স, পুরোপুরি টেন্স। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নর্মাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? হ্যাভ বা হ্যাজ বসে প্লাস V3 বসে। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ তো বসানোই আছে, তাহলে ব্র্যাকেটের ভার্বটা V3 হবে। V3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হোয়াট হ্যাভ উই ডান, হোয়াট হ্যাভ উই ডান, কারেক্ট আনসার হচ্ছে কি ডান। হোয়াট হ্যাভ উই ডান কেন হলো? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলেই কি ডান লিখতে হবে? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে এবং ভার্ব যেটাই থাকুক সেটার V3 হবে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং। আশা করি তোমরা থার্ড সেন্টেন্স বুঝতে পেরেছ। এবার সেন্টেন্স নাম্বার 4, আমি সেন্টেন্সটা পড়ছি। ইন 1970 দ্য পিপল অফ বাংলাদেশ উইদিন ব্র্যাকেট ভোট ড্যাশ মি। 1971 সালে বাংলাদেশের, 1970 সালে, নট 71, ইন 1970, 1970 সালে বাংলাদেশে নির্বাচন হয়েছিল। এটা কিন্তু যে কাজ হয়ে গেছে, যে কাজ অলরেডি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে সেটা আমরা বলতে পারি প্রেজেন্ট না পাস্ট ইনডেফিনিট টেন্স। 1970 সাল, কাজটা তো হয়ে গেছে, তো এখন আর 70 সাল নেই, তাহলে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা যদি বুঝতে পারি কোনো কাজ সম্পন্ন হয়েছে, শেষ হয়ে গেছে, তাহলে সেটা মূল ভার্ব, ব্র্যাকেটের মূল ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে ব্র্যাকেটে আছে ভোট, তাহলে হবে ভোটেড। ইন 1970 দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড ফর মি। এখানে একটা প্রিপোজিশন আনতে হবে। মাই ডিয়ার লার্নার্স অফ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, লিসেন টু মি কেয়ারফুলি। রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে কখনো কখনো দেখা যায় প্রিপোজিশন যদি প্রয়োজন হয়
সেটা ব্যবহার করতে হবে। তাহলে ভোটেড ফর মি। নাম্বার 5, দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক ফ্রিডম। তাহলে আমার দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পাবে। তারপর অর্থনৈতিক স্বাধীনতা পাবে। দেশটা যখন স্বাধীন হয়ে যায়, তাহলে স্বাধীন হলে দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পায়। এখন দেখতে হবে এখানে গেট কি বসবে, কোন টেন্সের মধ্যে পড়ে, এছাড়া আর কি আছে। রাইট ফর্ম অফ ভার্বস করার সময় তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে। এখন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে, সেটা হলো মডালস। মডাল অক্সিলারিগুলো কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমি আবার বলি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। তাহলে এই মডেল অক্সিলারির পরে সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে হয়, তাহলে এই মডেল অক্সিলারির পরে একটা বি বসে এবং ভার্বটা V3 হয়ে যায়। তাহলে এটা প্যাসিভ ভয়েস না, এটা অ্যাক্টিভ ভয়েস। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক ফ্রিডম। তাহলে এখানে যা আসছে তাই হবে, কারণ এখানে উড আছে মডেল অক্সিলারি এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েস, তাই ব্র্যাকেটের মূল ভার্ব গেট হবে। স্টুডেন্টরা, তোমরা এগুলো মনোযোগ দিয়ে শোনো, এগুলোর উপরে কিন্তু তোমাদের একটা পরীক্ষা নেব অনলাইনে। নাম্বার 6, সেন্টেন্স নাম্বার 6, বেঙ্গলস হিস্ট্রি ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। ব্র্যাকেটে আছে ইনফ্লিক্ট অন আওয়ার পিপল। বাংলার ইতিহাস এদেশের মানুষের উপর নির্যাতনের ইতিহাস। তাহলে সেন্টেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বেঙ্গলস হিস্ট্রি ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। এখানে ফুল অফ স্টোরিজ, এখানে কিন্তু দেখো ভার্ব একটা আগে আছে ইজ। সেন্টেন্স কিন্তু এটা সিম্পল সেন্টেন্স, এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে ফাইনিট আগেই বলেছিলাম কিন্তু একটাই বসে। 1 নম্বর সেন্টেন্সে ফাইনিট কিন্তু একটাই বসবে। মূল ভাড়া আছে ওখানে স্ট্যান্ড। আর সেন্টেন্স নাম্বার 6-এ এখানে ভার্ব একটা আছে ইজ। তাহলে যেহেতু ভার্ব একটা আছে, সেটা মূল ভার্ব হোক আর সাহায্যকারী ভার্ব হোক, ভার্ব একটা আছে। বেঙ্গলস হিস্ট্রি ইজ ফুল অফ স্টোরিজ, এটুক বললেও সেন্টেন্সটা কারেক্ট। তাহলে একটা মূল ভার্ব এখানে আছে। দ্বিতীয় মূল ভার্ব আমি বলেছিলাম তোমাদের, দ্বিতীয় মূল ভার্বটাকে নন ফাইনিট করে ফেলতে হবে। কিভাবে? 3টা প্রসেস কি বলছিলাম? একটা হচ্ছে ইনফিনিটিভ, 2 নম্বরে পার্টিসিপল, 3 নম্বরে জেরান্ড। পার্টিসিপলের মধ্যে আবার 3টে আছে। একটা হলো আইএনজি যোগ করে করা যায়, আর একটা যদি সেন্টেন্সের কাজ অলরেডি মানে বিগত সময় হয়ে গেছে, তাহলে সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করা যায়। তাহলে উড দেয়ার বাই, না পরেরটা 6 নাম্বার, তাহলে হবে বেঙ্গলস হিস্ট্রি ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার ইনফ্লিক্টেড অন দ্য পিপল। মানুষের উপর অত্যাচারের ইতিহাস, যে অত্যাচার পাকিস্তানিরা এখন আর করছে না, কারণ পাকিস্তান এখন আর নাই। কাজেই যে কাজটা হয়ে গেছে অলরেডি, সেটাকে আমরা আইএনজি যোগ করব না, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম। তাহলে ইনফ্লিক্টেড অন দ্য পিপল, ইনফ্লিক্টেড, কারেক্ট আনসার ইজ ইনফ্লিক্টেড। আইএনজি এখানে যোগ হবে না, কারণ এটা কাজটা আর কন্টিনিউ করছে না। নাম্বার 7, দে হ্যাভ রিপিটেডলি উইদিন ব্র্যাকেট মেক ড্যাশ আওয়ার হাইওয়েজ ক্রিমসন উইথ ব্লাড। তারা বারবার আমাদের রাজপথ রক্তে রঞ্জিত করেছে, রক্তে রঞ্জিত করেছে, বারবার করেছে। যে কাজ করা শেষ কিন্তু ফল বিদ্যমান। তারা বারবার রাজপথ রক্তে রঞ্জিত করেছে। দেখা যায় মিছিল হয়েছে, মিছিলে তারা গুলি করেছে। অনেকক্ষণ ধরে সেটা ছিল, সাংবাদিক আসছে, ছবি তুলেছে।
তাহলে যে কাজ করা বিদ্যমান কিন্তু তার পরেও ফলটা থাকে, এরকম সেন্টেন্স অর্থ যদি তোমরা এভাবে বুঝতে পারো তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তাহলে স্ট্রাকচারটা কি? হ্যাভ অর হ্যাজ প্লাস V3। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ আছে, আর ব্র্যাকেটের ভার্ব হবে V3। দে হ্যাভ রিপিটেডলি মেড আওয়ার হাইওয়েজ ক্রিমসন উইথ ব্লাড। ক্রিমসন মানে ব্লাড রেড, লাল, রক্তে রঞ্জিত, রক্ত রং। কাজেই তোমরা এটা বুঝতে পেরেছ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে হ্যাভ বা হ্যাজ বসানোই আছে, আর উইদিন ব্র্যাকেট যে ভার্ব সেটা দে হ্যাভ মেড V3 হবে। নাম্বার 8-এ চলে আসো। ইন 1958, আরও আগের কথা, আমরা সেন্টেন্স নাম্বার 4-এ দেখেছি 70 সালের কথা। এখন সেন্টেন্স নাম্বার 8-এ দেখব ইন 1958 আইয়ুব খান তখন ক্ষমতায় ছিল কে? 1958 সালে দেশ কিন্তু স্বাধীন হয় নাই, তখন এদেশের নাম ছিল পাকিস্তান আর বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। তাহলে তখন কি ক্ষমতায় ছিল আইয়ুব খান। ইন 1958 আইয়ুব খান, ব্র্যাকেটে আছে ডিক্লেয়ার, ব্র্যাকেট শেষ, মার্শাল ল টু এনস্লেভ আস। তার মানে এটাও ঘটনা শেষ, এখন আর বিদ্যমান নেই, কারণ দেশ তো স্বাধীন হয়ে গেছে, আইয়ুব খানও নেই। আমাদের দেশের মানুষকে, বাংলা অর্থ বলতেছি, আমাদের দেশের মানুষকে দাস বানিয়ে রাখার জন্য আইয়ুব খান মার্শাল ল জারি করেছিল। ইট ইজ সিম্পল পাস্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে কি হয়? আগেই বলেছিলাম, মনে করে দেখো। পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্র্যাকেটের যে ভার্ব সেটা পাস্ট ফর্ম হয়ে যাবে। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড, তাহলে এখানে এটা পাস্ট টেন্স হবে। কারেক্ট অ্যান্সার ডিক্লেয়ার্ড। ডিক্লেয়ার্ড লিখে তোমরা আন্ডারলাইন করে দিবা। সেন্টেন্স নাম্বার 9, আমরা শেষের দিকে চলে আসছি, আর মাত্র 2টা আছে। আওয়ার বয়েজ, এখানে কিন্তু দেখো একটা সেন্টেন্সের মধ্যে 2টা ভার্ব আছে। আওয়ার বয়েজ টু বি দেন শট ডাউন ডেড ইন 1966। আমাদের ছেলেদেরকে 1966 সালে তখন গুলি করে মারা হলো, গুলি করে মারা হলো। তাহলে এটা প্যাসিভ ভয়েস বোঝা যাচ্ছে, অন্যের দ্বারা কাজটা করা হয়েছে। তাহলে প্যাসিভ ভয়েস যদি হয় পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে ওয়াজ বয়ার বসে প্লাস V3 বসে। আবার শোনো, পাস্ট ইনডেফিনিট টেন্স কেমনে বুঝলাম? কারণ 1966 সাল পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা অলরেডি গত হয়ে গেছে পাস্ট, কিন্তু গুলি করে মারার কাজ অন্যের দ্বারা করা হয়েছে। পাস্ট ইনডেফিনিট টেন্স প্যাসিভ ভয়েস, আমরা বুঝতে পেরেছি এটা পাস্ট ইনডেফিনিট টেন্স প্যাসিভ ভয়েস। নিয়মটা হচ্ছে ওয়াজ বয়ার বসবে এবং V3 বসবে। স্টুডেন্টস, তোমরা লিখে রাখতে পারো যদি কারো মনে না থাকে। পাস্ট ইনডেফিনিট টেন্স প্যাসিভ ভয়েস হলে অবশ্যই ওয়াজ বয়ার বসে এবং V3 বসে। তাহলে আওয়ার বয়েজ, এখানে ওয়াজ বসবে না অয়ার বসবে? আওয়ার বয়েজ কিন্তু প্লুরাল, তাহলে অবশ্যই এখানে অয়ার বসবে। তাহলে আর V3 হবে। শট ডাউন, এখানে আছে SHOOT, এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। এটাকে যদি আমরা পাস্ট ফর্ম করি তাহলে কিন্তু শট ডাউন হবে। তার মানে SHOT, SHO একটাও হবে, কিন্তু পাস্ট ফর্মে কিন্তু একটাও হবে, এটা মনে রাখবা। তাহলে এটা পাস্ট ফর্ম হয়ে যাবে, তার মানে শট ডাউন ডেড। এখানে টু বির জায়গায় হবে অয়ার, এটাও আন্ডারলাইন করতে হবে। শট, এটাও আন্ডারলাইন করতে হবে। লাস্ট সেন্টেন্সে আমরা চলে আসছি। এ লট হ্যাজ হ্যাপেন অ্যান্ড ইলেকশনস হ্যাভ ব্র্যাকেটে টেক প্লেস। তো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যেও 2টা ভার্ব আছে এবং অ্যান্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু তাহলে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স না। তাহলে এটা হলো কোন সেন্টেন্স?
কম্পাউন্ড। তা কম্পাউন্ড সেন্টেন্সের আগের অংশ, মাই ডিয়ার স্টুডেন্টস লিসেন টু মি কেয়ারফুলি, কম্পাউন্ড সেন্টেন্সের আগের অংশ যে টেন্সে দেয়া থাকবে, পরের অংশ কিন্তু সেই টেন্সেই হবে। তাহলে এখানে আছে এ লট হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসে? হ্যাভ বা হ্যাজ প্লাস B3, এটাই নিয়ম। তাহলে এ লট হ্যাজ হ্যাপেন্ড, তারপর অনেক কিছু হয়ে গেল, অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাহলে প্রথম অংশ অ্যান্ডের আগে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অ্যান্ডের পরবর্তী অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ কম্পাউন্ড সেন্টেন্সের এটা নিয়ম, আগের অংশ যা থাকবে পরের অংশ তাই হবে, একই টেন্স। তাহলে দ্বিতীয় অংশ হ্যাভ আছে, তাহলে B3 হবে। আমরা কিন্তু লাস্ট সেন্টেন্সে চলে আসছি, এ লট হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস। টেকেন কেন হবে? কারণ এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আগের অংশ প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট হবে। কারণ কি? কারণ এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের দুই অংশ একই টেন্সে থাকবে। তাহলে দ্বিতীয় অংশ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ বা হ্যাজ প্লাস B3, তাহলে হ্যাভ টেকেন প্লেস। মাই ডিয়ার লার্নার্স, I think you have already understood 10 sentences right form of verbs in the bracket. প্রত্যেকটা সেন্টেন্স আমি অ্যানালাইজ করেছি এবং কোন সেন্টেন্সের ভার্বের পরিবর্তন হয়ে কি হবে আমি ডিটেইলস বিশ্লেষণ তোমাদের করেছি। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো নিয়ম তোমরা মনে না রাখতে পারো সেটা খাতায় লিখে রাখবে। তারপরেও যদি তোমরা ভুলে যাও আমাকে ফোন করে জানতে পারবে। আমার ফোন নম্বরটা লিখে রাখো 01711 01711, তারপরে 789243। আমি আবার বলি 01711 789243। এই নাম্বারে ফোন করে তুমি সঠিক নিয়মটা লিখে রাখতে পারো। কোন ড্যাশে কী হবে বুঝতে না পারলে আমাকে ফোন দিতে পারো। আমি লেখাপড়ার জন্য সবসময় স্টুডেন্টদের প্রতি সহনশীল। আজকের লেকচার এখানেই শেষ। এটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুই ইয়ারেই আমি আপলোড দিয়ে দেব। আশা করি পরবর্তী লেকচার আমরা ইউনিট 1 লেসন 2 শুরু করব, অ্যান্ড ইট ইজ নেলসন ম্যান্ডেলা। আনটিল দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।